যুব বেকারত্ব বিশ্বব্যাপী সবচেয়ে বড় সংকট। জাতিসংঘের সাইডলাইন বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা। আজ ৮০তম অধিবেশনে দেবেন ভাষণ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত দল নিয়ে জোট করবে বিএনপি। মধ্যপন্থার দলে নজর জামায়াতের, তফসিলের পর চূড়ান্ত ঘোষণা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করি। এর মধ্যে এই ফ্রেমওয়ার্কের মধ্যে যারা আসবে, সবগুলো দলের সাথে আমাদের আলোচনা হচ্ছে। সেখানে ইসলামী কিছু দল আছে, অন্যান্য কিছু দল আছে। গাজীপুর এক আসনে নির্বাচনী মাঠে সরব সম্ভাব্য প্রার্থীরা। আলোচনায় বিএনপির ১ ডজন নেতা, দলীয় প্রার্থী ঘোষণা জামায়াতের। রাজধানীর সড়কে কোনোভাবেই ফিরছে না শৃঙ্খলা। মূল সড়কে অটোরিকশার দাপট, দুর্ঘটনায় ঝরছে প্রাণ। আইন বাস্তবায়নের তাগিদ। জরায়ুমুখ ক্যান্সার শনাক্তে কিট উদ্ভাবন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞদের। স্বল্প খরচ হওয়ায় উপকৃত হবে বৃহৎ জনগোষ্ঠী। দীর্ঘদিন ধরে খানাখন্দ নেত্রকোনা পৌরসভার বিভিন্ন সড়কে বৃষ্টি হলে কাদা পানিতে সয়লাব। স্থানীয়দের চরম দুর্ভোগে উদাসীন কর্তৃপক্ষ। এবং ব্যাটারদের ব্যর্থতায় এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ টাইগারদের। রোববার ফাইনালে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। যুব বেকারত্ব বিশ্বব্যাপী সবচেয়ে বড় সংকট উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চাকরি প্রার্থী নয়, চাকরি দাতা গড়াই দিতে হবে গুরুত্ব। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুবকদের জন্য বিশ্ব কর্ম পরিকল্পনা শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন তিনি। এদিন মানবাধিকার ও প্রযুক্তি নিয়ন্ত্রণ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার পাশাপাশি বৈঠক করেন আলবেনিয়া ও নেদারল্যান্ডসের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও। এদিকে আজ রাতে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব তামিম। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে যুবকদের জন্য বিশ্ব কর্মপরিকল্পনা ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আন্তঃপ্রজন্মীয় সহযোগিতা ছাড়া বিশ্ব অগ্রগতি সম্ভব নয়। গেল বছর বাংলাদেশের তরুণরা সাহসের সঙ্গে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জাতিকে নতুন পথে এগিয়ে নিয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি। In Bangladesh, we witnessed an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. যুবশক্তির ক্ষমতায়নে বৈশ্বিক সহযোগিতা ছাড়া কোনো দেশ একা সফল হতে পারবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, অধিকার, নিরাপদ স্থান এবং সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিলে আগামীর পৃথিবী নিজেদের মতো সাজাবে যুবকরা। But lasting global progress cannot be achieved without youth inclusion. Empowered by the technology in the hands of the youth, it will be the creativity and entrepreneurship which will be the path of the young people. এদিন সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা OHCR আয়োজিত সবার জন্য মানবাধিকার, সর্বত্র মানবাধিকার, আমাদের অভিন্ন মানবতার মূল বিষয় শীর্ষক একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে বিধান তৈরির উপর গুরুত্ব দেন তিনি। Freedom, yes, but freedom with some limits. You cannot go on doing this. We have to find a way to adjust that. I'm not have the solution to that. I said this is the threat which is coming. পরে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দপ্তরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে কার্যকর ও অর্থবহ যুব অংশগ্রহণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সহসভাপতিত্ব করেন। এদিন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাইয়ের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় আলবেনিয়া বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করে। এজন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। এর আগে সকালে ডাচ প্রধানমন্ত্রী ডিক শোফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় কৃষি ও আঞ্চলিক সহযোগিতা সহ আসন্ন নির্বাচন, সংস্কার ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আজ ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহবুব তামিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সমমনা রাজনৈতিক দল নিয়ে জোট গড়তে মরিয়া দেশের বড় দলগুলো। ইসলামী দল ছাড়াও মধ্যপন্থার দলগুলোকে নিয়ে জোট গড়তে কাজ করছে জামায়াতে ইসলামী।
আর ইসলামী দলের পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দল নিয়ে জোট করবে বিএনপি। তবে এর চূড়ান্ত রূপ দেখতে তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাইফুল রিপনের প্রতিবেদন। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনায় ঐকমত্য, নির্বাচনে সব দলের অংশগ্রহণ সহ নানা বিষয়ে কয়েকটি রাজনৈতিক দলের সংশয় থাকলেও 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনে সংকল্পবদ্ধ অন্তর্বর্তী সরকার। রাজনীতির মাঠে নানা বক্তব্য দিলেও নির্বাচন কেন্দ্রিক জোট গঠনে তৎপর বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী। জামায়াত নেতারা বলছেন, ইসলামী দলগুলোর পাশাপাশি মধ্যপন্থার দল নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে, তবে তা চূড়ান্ত হতে আরও কিছুদিন সময় লাগবে। সবগুলো দলের সাথে আমাদের আলোচনা হচ্ছে, সেখানে ইসলামী কিছু দল আছে, অন্যান্য কিছু দল আছে। তো এর অংশ হিসেবেই সামনে হয়তো যে ত্রয়োদশ জাতীয় সংসদ, যেটা সম্ভাব্য সময় হচ্ছে 26 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আমরা ইলেকশন নিয়েও কিছু আলোচনা হয়েছে, কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে আর কি। এটা হয়তো ঐক্যমত্য কমিশনে যদি এই জুলাই সনদের আইনি ভিত্তির যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, এটা বাস্তবায়নটা কীভাবে হবে, এগুলো যখন ফাইনাল হবে তখন এই বিষয়টা আর একটু স্পষ্ট হবে আর কি, যে আমরা কি করছি, এটা কোনো জোট হচ্ছে অথবা কোনো প্ল্যাটফর্ম হচ্ছে, কিছু একটা তো হবেই। এদিকে শরিকদের মধ্যে আসন বন্টন নিয়ে টানাপোড়েন দ্রুতই কেটে যাবে আশা করছেন যুগপৎ আন্দোলনে অংশ নেয়া দলগুলোর নেতারা। যুগপৎ আন্দোলন থেকে আমাদের সব সেট করা ছিল, নির্বাচনে গেলে যুগপৎ আন্দোলনটাই একটা কোয়ালিশন আকার ধারণ করবে। সো আমরা এখনো আশাবাদী যে এই কোয়ালিশনেই আমরা নির্বাচনে যেতে পারবো। এর ভেতরে কিছু দলের কিছু তাদের কিছু টানাপোড়ান শুরু হয়েছে, বাট যাই হোক আমরা এখনো কনফিডেন্ট আমরা সেটা যেতে পারবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ জানান, ইসলামী দলগুলোর জনসমর্থন তেমন না থাকলেও জোট গঠনে গুরুত্ব দিচ্ছেন তারা। ইসলামী দলগুলোর তো এমনি তেমন সমর্থন নাই। অতীত তাদের যে দল জামাত ইসলামী, তারা এখন পর্যন্ত হাইয়েস্ট সিট পেয়েছে 17টি জাতীয় সংসদে। এবার তারা অনেক আশাবাদী, দেখা যাক জনগণ কাদেরকে বেছে নেয়। আমরাও কয়েকটি ইসলামিক দলের সাথে বিএনপিরও যোগাযোগ আছে। তারা আশা করি আমাদের জোটে থাকবে যদি জোটগতভাবে আমরা নির্বাচনে যাই। তো আমরা অপেক্ষা করে আছি, নির্বাচনের শিডিউল ঘোষণা করার পরেই আসলে মূল পোলারাইজেশনটা হবে। নির্বাচন কেন্দ্রিক জোটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী যে কোনো রাজনৈতিক দলকে জায়গা দেওয়ার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে এর মধ্যে এই ফ্রেমওয়ার্কের মধ্যে যারা আসবে, আমরা তো চাই সবাই সংসদে লড়ুক, সেটা ঐক্যবদ্ধভাবে জোটগত হোক, আলাদা হোক, সবার জন্য একটা স্পেস থাকা দরকার। তার মতে নির্বাচন কেন্দ্রিক জোট চূড়ান্ত করতে ধর্মের ভিত্তিতে নয়, রাজনৈতিক দল হিসেবেই সবাইকে বিবেচনা করছে বিএনপি। আমরা দল হিসেবে সবাইকে বিবেচনা করি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। যারা কাজ করতে চাই আমরা সকলের সাথে। শিল্প ও কৃষির সমন্বয়ে গড়ে ওঠা গাজীপুর 1 আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। মাঠে নেমেছেন রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা। নিজেদের প্রার্থিতার জানান দিয়ে গণসংযোগ আর প্রতিশ্রুতিতে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। সাধারণ ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন, পাশাপাশি যোগ্য ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। সহকর্মী এম নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের 7 থেকে 12 নং ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর 1 আসন। শিল্প কারখানা ও কৃষি নির্ভর এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 6,96,000। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের বেড়েছে তৎপরতা। বিএনপির পক্ষ থেকে আলোচনায় রয়েছে 1 ডজন সম্ভাব্য প্রার্থী। তবে প্রচার ও জনপ্রিয়তায় জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এগিয়ে রয়েছেন। তিনি সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির দুঃসময়ের কাণ্ডারি খ্যাত তানভীর আহমেদ সিদ্দিকীর পুত্র। কালিয়াকৈর উপজেলা এবং পৌর বিএনপি সুসংগঠিত এবং শক্তিশালীভাবে মানুষের দ্বারে যাচ্ছে, কাজ করছে। ক্লিন ইমেজের মানুষ বিভিন্ন পদে আসছে, শিক্ষিত ছেলে মেয়ে বিভিন্ন পদে আসছে। সামনে আরো সুসংগঠিতভাবে তারা কাজ করবে ইনশাআল্লাহ। গাজীপুর 1 আসনে প্রথমবারের মতো প্রার্থী দিয়েছেন জামায়াত ইসলামী। দলটির প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন সাবেক সচিব শাহ আলম বকশী। আমরা আমাদের সংগঠনের সকল পর্যায়ে সাংগ নির্বাচনের কমিটি গঠিত হয়েছে, নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে। আমরা জনগণের কাছে যাচ্ছি।
এছাড়া জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জাতীয় পার্টি, জাকের পার্টি ও গণ অধিকার পরিষদের প্রার্থীরাও প্রার্থিতা জাগান দিয়ে গণসংযোগ করছেন। অতীতে আমাদের কোনো ব্যাড রেকর্ড নেই, আমরা দুর্নীতির সাথে জড়িত ছিলাম না, আমরা কোনো অপকর্মের সাথে জড়িত ছিলাম না। মানুষ যেহেতু পরিবর্তন চায়, সেই হিসেবে আমাদের গণ অধিকার পরিষদকে মানুষ ভোট দেবে, এটা আমরা প্রত্যাশা করছি। আমাদের কমিটি এখনো ঘোষণা করা হয়নি, তো আমরা আমাদের জায়গা থেকে কমিটি ঘোষণা হওয়ার আগ পর্যন্ত যারা দায়িত্বশীল আছি তারা কাজ করে যাচ্ছি। তবে সাধারণ ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন এবং যোগ্য প্রার্থী বাছাইয়ের সুযোগ। আমাদের পাশে যারা সবসময় থাকবে, যাদেরকে আমরা পাবো, ডাকতে পাবো, এইরকম প্রার্থীকে আমরা ভোট দেব। ভালো মানুষ যেগুলা কাজ করবি সেই লোককে আমরা ভোট দেব। তরুণ ভোটাররা বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হলে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি তারা চায় যোগ্য ও সৎ নেতৃত্ব। আগামী প্রজন্মকে যে সামনের দিক এগিয়ে নিয়ে যেতে পারবে, আমাদের দেশকে সুন্দরভাবে গড়তে পারবে, আমরা এরকম নেতৃত্বই চাই। উন্নয়নমূলক কাজকর্ম করবে এবং জনগণের পাশে থাকবে, এমন একজন যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। গাজীপুর 1 আসনের রাজনৈতিক মাঠে যতদিন যাচ্ছে ততই বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। জরায়ুমুখ ক্যান্সার শনাক্তে স্বল্প মূল্যে দ্রুত শনাক্তকরণ কিট উদ্ভাবন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় উদ্ভাবিত এসব কিটে 90% পর্যন্ত ক্যান্সার শনাক্ত সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। বাণিজ্যিকভাবে এই কিট স্বল্প খরচে দেশের বৃহৎ জনগোষ্ঠীকে ক্যান্সার স্ক্রিনের আওতায় আনা যাবে বলে মত তাদের। হাসান আল মাহমুদের রিপোর্ট। দেশে প্রতি বছর জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয় 8,000-এর বেশি নারী, এর মধ্যে মারা যায় 5,000। জরায়ুমুখ ক্যান্সারের জন্য দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি শরীরে ঢোকার পর অন্তত 10 বছর লাগে ক্যান্সারে পরিণত হতে। এ সময় থাকে না কোনো লক্ষণ বা উপসর্গ। দীর্ঘদিন সুপ্ত থাকা ভাইরাসটি আগেভাগে শনাক্ত করা গেলে মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব। ঝুঁকি এড়াতে ক্যান্সার স্ক্রিনিং এর কথা বলে আসছেন বিশেষজ্ঞরা, কিন্তু মাত্রাতিরিক্ত ব্যয় বিবেচনায় এখনো উদ্যোগ নেয়নি সরকার। এক্ষেত্রে সুখবর এনেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় স্বল্প খরচে জরায়ুমুখ ক্যান্সার শনাক্তকরণ কিট উদ্ভাবন করেছেন গবেষকরা। আরটিপিসিআর এ কিট প্রথম ও দ্বিতীয় ধাপে ক্যান্সার শনাক্তে 90% কার্যকর বলে জানান বিশেষজ্ঞরা। এখন বৃহৎ আকারে উৎপাদনেই বড় চ্যালেঞ্জ বলে জানান তারা। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের পজিটিভ এবং নেগেটিভ ছিল, সেগুলির মধ্যে প্রথমে কাজ করি দেখার জন্য যে এই কিটটা যেটা আমরা তৈরি করেছি সেটা সঠিকভাবে কাজ করছে কিনা। যখন দেখলাম প্রথম ফেজে যে এটা হয়ে গেছে, তখন আমরা দ্বিতীয় ফেজে আমরা কিছু এরকম যাদের ক্যান্সার হয়েছে, বিভিন্ন ক্যান্সারের যে স্টেজে আছে, সেরকম ক্যান্সারের স্টেজে যেসব পেশেন্টরা আছেন তাদের স্যাম্পল নিয়ে আমরা সোয়াব নিয়ে, সার্ভাইকেল সোয়াব নিয়ে আমরা পরীক্ষা করি। এবং আমরা যে কিটটা তৈরি করেছি এটাতে আমরা দেখেছি প্রায় 90% তার ঊর্ধ্বে সঠিকভাবে ক্যান্সার শনাক্ত করা সম্ভব। দেশে মৌলিক গবেষণা হলেও নানা প্রতিবন্ধকতায় বাণিজ্যিক কার্যক্রমে যেতে পারে না কোনো প্রকল্পই। এক্ষেত্রে সরকারের বিশেষ ভূমিকা দরকার বলে জানান সংশ্লিষ্টরা। কিট শিল্পটা এখনো অনেকটা ইম্পোর্ট ড্রিভেন আছে, সেক্ষেত্রে গভর্নমেন্টের একটু সাপোর্ট প্রয়োজন যে কিভাবে লোকাল প্রোডাকশন এনকারেজ করা যায়। সেটা যদি করে তাহলে আমার মনে হয় অন্যান্য মেডিকেল ইকুইপমেন্টের মতো কিটটাও আমরা লোকালি প্রডিউস করতে পারবো, কারণ আমাদের অলরেডি এই ধরনের কিট তৈরির সক্ষমতা আছে এবং এটা পরীক্ষিত। শুধু প্রয়োজন একটা সুষ্ঠু নীতিমালা এবং সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট। তাই ওষুধ ও মেডিকেল ইকুইপমেন্টের অনেকটাই দেশে উৎপাদন করছে কোম্পানিগুলো। এ পর্যায়ে রোগ শনাক্তকরণ কিটের আমদানি নির্ভরতা কমাতে সরকারি হস্তক্ষেপ জরুরি বলে মত বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে চাঁদপুরের মাছের বাজার। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, আপনি তো বাজারে রয়েছেন, মাছের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন এবং ভরা মৌসুমে ইলিশের দাম বৃদ্ধির কারণ কি জানাবেন? ইশরাত, আপনি জানেন আজ ছুটির দিন। এই ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে দেশের যে বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাট। আমি সকাল থেকে এখানে রয়েছি। আজকে 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকা, আর 800 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকা, আর 600 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকায়। এখন ইলিশের ভরা মৌসুম পুরো দমে চাঁদপুর মাছঘাটে
কিন্তু ইলিশের বেচা কিনা চলছে। এর পাশাপাশি আমি কিন্তু আজকে সকালে চাঁদপুর ওয়ারলেস বাজার শহরকে বেশ কিছু বাজার ঘুরে দেখেছি। এখানে দেশীয় পর্যাপ্ত মাছ রয়েছে, পর্যাপ্ত মাছ থাকা সত্ত্বেও কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। আজকে তেলাপিয়া এবং পাঙ্গাস যেগুলো চাষের সেগুলো 170 থেকে আকার বেঁধে 230 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং রুই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা পর্যন্ত, কাতল মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা পর্যন্ত। অর্থাৎ সব ধরনের মাছের দামই চড়া। এখানে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন ভরা মৌসুমে যখন বাজারে ইলিশের পাশাপাশি ইলিশ আসে তখন কিন্তু দেশীয় মাছের দাম কিছুটা কমে, কিন্তু এবার বিপরীত চিত্র, এবার ভরা মৌসুমে চড়া দামে মাছ বিক্রি হচ্ছে। অপরদিকে আমি এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা বলেছেন যে আসলে তারা আশা করছেন মৌসুমের এই ভরা মৌসুমে ইলিশের দাম কমবে, কিন্তু ওভাবে দাম কমেনি। অপরদিকে এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন ইলিশের সরবরাহ রয়েছে, কিন্তু যে পরিমাণ সরবরাহ থাকা দরকার সেই পরিমাণ সরবরাহ না থাকায় কিন্তু দাম কমছে না। আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি, এই মাসে কিন্তু ইলিশের বেচা কিনা চলবে। আগামী মাসের প্রথম সপ্তাহে মা ইলিশ রক্ষা অভিযান রয়েছে। এই মা ইলিশ রক্ষা অভিযানের সময় চাঁদপুর মাছঘাটে ইলিশের বেচা কিনা বন্ধ থাকবে। তো আমরা বলতে পারি এই মাসেই কিন্তু চাঁদপুরের মাছঘাটে ইলিশের বেচা কিনা পুরো দমে চলবে। তো ইশরাক, চাঁদপুরের মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। চাঁদপুর থেকে মাছের বাজার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ। ফরিদপুরের কুমার নদীতে গোসল করতে নেমে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ আরেক নাতি। বৃহস্পতিবার বিকেলে সদরের অম্বিকাপুরের ভাষাঞ্চর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্বজনরা জানায় দুই নাতিকে নিয়ে কুমার নদীতে গোসল করতে যান মালেকা বেগম। দীর্ঘ সময় ধরে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে সন্ধ্যায় দাদি ও নাতির মরদেহ নদীতে ভাসতে দেখে তা উদ্ধার করে এলাকাবাসী। এই ঘটনায় ওই নারীর আরেক নাতি সোয়াত মৃধা নিখোঁজ রয়েছে। তার সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। গোসল করতে গেছে আর কখন যে এরা যে নদীতে পড়ে গেছে, পানিতে পড়ছে, এটা কেউ জানেন। পরবর্তীতে যখন দেখা গেছে যে ওরা ঘন্টার পর ঘন্টা আসে না, তখন খোঁজ খবর নিচ্ছে। খোঁজ খবর নেওয়ার পরে তারপর সবাই জানতে পারে যে নদীতে ভাইসে উঠছে। ভাইসে ওঠার পরে তারপরে এই লোকজন লাশ নিয়ে আসছে। গাজীপুর কোনাবাড়ি আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে লাগা ভয়াবহ আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। গত রাতে নগরীর আমবাগ নাদের আলী উচ্চ বিদ্যালয়ের পেছনে ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস জানায় গেল রাত 7:30টায় হঠাৎই গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে যায় বিপুল পরিমাণ মালামাল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা নেত্রকোনা পৌরসভার বিভিন্ন সড়ক। এসব সড়কে বর্তমানে বৃষ্টির পানি জমে কাদায় সয়লাব হয়ে গেছে। এতে বেড়েছে জনদুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব জরাজীর্ণ সড়ক মেরামতের দাবি জানালেও এখনো তা পূরণ করা হচ্ছে না। সহকর্মী জিয়াউর রহমানের প্রতিবেদন এবং জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। পৌর শহরের হাসপাতাল সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিনই যাতায়াত করেন রোগী, শিক্ষার্থী সহ শত শত মানুষ। কিন্তু সড়কটির সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে মাত্র 200 মিটারের অবস্থা বেহাল। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। এসব গর্তে পানি জমে কাদার সৃষ্টি হয়, জনদুর্ভোগ চরমে উঠেছে। একই অবস্থা পৌর শহরের পাটপট্টি, কাট্টলি ও সাতপাই সহ বেশ কয়েকটি সড়কের। স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত এসব জরাজীর্ণ সড়ক মেরামতের উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্কুলের ছাত্রছাত্রীরা যায় রাস্তাটা এত ভাঙার কারণে ওরা ঠিকমতো স্কুলে যাইতে পারছে না এবং মাদ্রাসাও যাইতে পারতেছে না। বৃষ্টির দিনে যাওয়া যায় না এমনিতেই, এখানে ভাঙা টাঙা পানি উঠে যায় আর বৃষ্টি না, আর সবসময় গাড়ি চলা যায় আর পানি লাগিয়ে দেয়। বৃষ্টি পড়ে এই সময়, বৃষ্টি আসে সময় পানিটা অনেক জায়গায় আমরা মাছের পর্যন্ত পানি
রাস্তার কারণে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনার শিকার হইতে হয় আমাদের। এই রাস্তাটা এবং পানি সঞ্চালনের একটা ব্যবস্থা দ্রুত মেরামতের জন্য বা করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। কিন্তু রাস্তার কাজ এরই মধ্যে শুরু হয়েছে জানিয়ে নেত্রকোনা পৌর প্রশাসক বলেন, আগামী বরাদ্দেই জরাজীর্ণ সব সড়ক মেরামত করা হবে। যে রাস্তাগুলোর কাজ চলমান আছে সেই রাস্তাগুলো আশা করি দ্রুতই শেষ হয়ে যাবে। আর কয়েকটা রাস্তার টেন্ডার লাইভে আছে, এগুলাও যখন কাজ ধরবে আশা করি আমাদের এই রাস্তাগুলো মেরামত হয়ে যাবে এবং যানজট নিরসনে সহায়তা হবে। জরাজীর্ণ সড়ক দ্রুত মেরামতের মাধ্যমে নগরবাসীর ভোগান্তি কমার পাশাপাশি যানজট নিরসন হবে, এমন প্রত্যাশা সবার। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। শারদীয় দুর্গাপূজা ঘিরে সারা দেশের মতো সিরাজগঞ্জে চলছে শেষ সময় প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, শারদীয় দুর্গাপূজা ঘিরে কি ধরনের প্রস্তুতি চলছে জানাবেন। ইশরাত, আসলে একদম শেষ মুহূর্তে চলছে প্রস্তুতির। আসন্ন একদিন পরেই কিন্তু মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হয়ে যাবে শারদীয় দুর্গাপূজার যে মূল কাজ। কিন্তু ইতোমধ্যেই আসলে নানান ধরনের প্রস্তুতি চলছে আলোকসজ্জার কাজ, চলছে যে মন্দিরগুলোতে মণ্ডপগুলো প্রস্তুতের কাজ। এর পাশাপাশি শেষ মুহূর্তে আসলে জেলা প্রশাসন, জেলা পুলিশ থেকে চলছে নিরাপত্তাজনিত যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো পাশাপাশি অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদের জায়গা থেকে তারা করে যাচ্ছেন সেই কাজগুলো। আপনি দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে যে সিরাজগঞ্জে কেন্দ্রীয় মন্দির আছে মহাপ্রভুর আখড়া, এখানকার দুর্গা প্রতিমা পুরোটা প্রস্তুত হয়ে গিয়েছে এবং প্রস্তুত হচ্ছে আসলে আলোকসজ্জার কাজগুলো চলছে এবং শহর জুড়ে সিরাজগঞ্জ শহর জুড়ে আলোকসজ্জার কাজ প্রায় শেষের দিকে। অস্থায়ী যে মণ্ডপগুলো আছে সেই মণ্ডপগুলোর প্যান্ডেলে কাজ চলছে, সেই জায়গাগুলোতে প্রতিমা কিন্তু কিছু কিছু মন্দিরে প্রতিমা আসতে শুরু করেছে ইতোমধ্যে। তবে আমরা কিছু বিষয়ে খোঁজ খবর নিয়েছি, দেখেছি যে সিরাজগঞ্জের চেম্বার অফ কমার্স আছে, সেই চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে কিন্তু আসলে যে জায়গাগুলো প্রতিমা তৈরি হচ্ছে সেই প্রতিমা তৈরি জায়গাতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা। এবং তারা বিশেষভাবে, আমরা সকালেও দেখেছি জেলা বিএনপি সেক্রেটারি এই কেন্দ্র মন্দিরে এসে পুরোহিতের সঙ্গে কথা বলছেন, খোঁজ খবর নিচ্ছেন। আমরা একটু কথা বলি আসলে তার সঙ্গে, যে যিনি চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আছেন এবং জেলা বিএনপি সেক্রেটারি সাইদুর রহমান বাচ্চু। আপনারা এই শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কি ধরনের সহযোগিতা করে যাচ্ছেন? ধন্যবাদ। আপনি যে কথাটি বলছিলেন, আমরা ইতিমধ্যেই কিন্তু সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের মাধ্যমে আমরা যেখানে প্রতিমা তৈরি হয় ভদ্রঘাট পালপাড়াতে, সেখানে কিছু আলোর অভাব ছিল, আমরা আলোর ব্যবস্থা করে দিয়েছি। সেখানে নিরাপত্তার সমস্যা ছিল, সেই নিরাপত্তার জন্য আমরা সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি এবং সেখানে যে রাস্তাটা প্রতিমা বের করার জন্য যে রাস্তাটার প্রয়োজন ছিল সেই রাস্তাটাও আমরা জেলা প্রশাসকের মাধ্যমে সেটাও করে দিয়েছি। এবং সার্বক্ষণিকভাবে আমরা যাতে হিন্দু সম্প্রদায়ের এই শারদীয় দুর্গা উৎসব অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয় সেই ব্যাপারে সার্বক্ষণিকভাবেই আমরা যোগাযোগ রাখছি। এবং আমাদের নেতা জনাব তারেক রহমানও আমাদের নির্দেশ দিয়ে দিয়েছেন যে সকল সময় এই হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। ওনারা যদি আমাদের কাছ থেকে ভলেন্টিয়ার চায়, আমরা ভলেন্টিয়ার দেওয়ার জন্য সার্বক্ষণিকভাবেই প্রস্তুত রয়েছি। আমরা সকল ধরনের সহযোগিতা করব। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আসলে শেষ মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে আসলে ব্যস্ত আছেন যারা আছেন সংশ্লিষ্টরা। আমরা জেনেছি যে আনসার বাহিনী যারা আছেন তারা কিন্তু আগামীকাল থেকেই মোতায়েন হয়ে যাবে। প্রত্যেকটি দুর্গা মণ্ডপে 6 থেকে 8 জন পর্যন্ত আনসার সদস্য থাকবে। এর বাইরে পুলিশ সদস্য থাকবেন, টহলে থাকবেন র্যাব, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী। এবং এর বাইরে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটও থাকবেন। এবং তারা কিন্তু নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটা দুর্গা মন্দিরে যেন নিরাপত্তার কারণে এই বছরে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। এবং ইতোমধ্যেই কিন্তু নিরাপত্তাজনিত কারণে যে দেশীয় মদের দোকানগুলো আছে 15 দিনের জন্য কিন্তু সেই দেশীয় মদের দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সো তারা কিন্তু স্বাভাবিকভাবে সবকিছু মিলে আশা করছেন যে এই বছরের যে শারদীয় দুর্গাপূজা সেটাও কিন্তু খুবই সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে হবে। আসলে এমনটাই ছিল আমার কাছে আসলে সিরাজগঞ্জ থেকে যে দুর্গাপূজার যে সবশেষ প্রস্তুতি, সেই সবশেষ প্রস্তুতির খবর। ইশরাত।